দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ভিত্তিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয় ডাকসু নির্বাচন। আমাদের সঙ্গে আছেন নাসিরউদ্দৌজা, সাবেক এজিএস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, এবং আমার সঙ্গে আছেন বিএম লিপি আক্তার, সভাপতি রোকেয়া হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠান একই সঙ্গে সম্প্রচারিত হচ্ছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজেও। সেখানে গিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন। মতামত জানাতে যেটি করতে হবে facebook.com/channelionline এই ঠিকানায় আপনাকে লগ ইন করতে হবে। দর্শক, যে কথাটি বলছিলাম, আমাদের সঙ্গে আছেন সাবেক এজিএস। আমরা তাকে দিয়ে শুরু করতে চাই। 28 বছর নির্বাচন হয় না ডাকসুতে। আমরা মাত্র 7টি নির্বাচন দেখেছি পুরো ডাকসুর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এবার নির্বাচন হচ্ছে, আপনার কেমন লাগছে যদি একজন সাবেক সদস্য হিসেবে আপনাকে জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় বিদ্যাপীঠ এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণতন্ত্রের সংগ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র। আমরা সবসময় প্রত্যাশা করি ধারাবাহিকভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। 28 বছর ডাকসু নির্বাচন হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক। এখন আগামীতে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তবে আপনার উপস্থাপনায় কিছুটা আশঙ্কা ব্যক্ত হয়েছে। আমরা আশা করি সেই আশঙ্কা মুক্তভাবে ডাকসু নির্বাচন হবে এবং ডাকসুর কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। ঠিক। আমরা এই আশঙ্কা কেন করি? কারণ আমরা দেখেছি যে এর আগেও বেশ কবার চেষ্টা হয়েছে ডাকসু নির্বাচন করার। আমি যদি ভুল না করি 4 থেকে 5 বার চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি। কিন্তু আমরা এবার সত্যি সত্যি আশাবাদী হতে চাই। আপনি একটি ছাত্র সংগঠনের সঙ্গে আছেন, আপনারা নিশ্চয়ই আশাবাদী এবং আপনারা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের। হ্যাঁ, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা হলো সমস্ত ছাত্রছাত্রীদের অধিকার, আমি মনে করি অধিকার। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটাকে বলে। এটা একটা নেতৃত্ব যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটা নেতৃত্ব বেড়ে আসার একটা ভালো মাধ্যম, প্ল্যাটফর্ম। এবং এই ডাকসু মাধ্যমে একটা ভালো নেতৃত্ব আমরা পেতে পারি। আমরা সবাই ডাকসু চাই এবং চাচ্ছি, আমরা প্রিপারেশন নিচ্ছি এবং সমস্ত স্টুডেন্টরা, ছেলেমেয়েরা সবাই আমরা চাচ্ছি যে আমরা ডাকসুটা আমরা চাই এবং আমরা প্রিপারেশন নিচ্ছি। আমি যদি অন্যদিকে একটু যাই, যে এরশাদ সরকারের আমলে বোধহয় আমি ভুল না করলে নির্বাচন বন্ধ হয়ে যায় এবং গণতন্ত্রের যে ধারাটি সেটি ডাকসুতে সেটি বন্ধ হয়ে যায়। এতদিন লাগলো গণতন্ত্রে ফিরতে। আমরা তো আমাদের দেশের গণতন্ত্রে অনেক আগেই ফিরেছি, কিন্তু ডাকসু নির্বাচন করতে এত সময় লাগলো। আপনি যদি কিছু বর্ণনা করেন, আমি তথ্যটাকে একটু ঠিক করে দিতে চাই। এরশাদের আমলেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 90-এর এরশাদ পতনের পরে ডাকসুর ধারাবাহিকতাটা বন্ধ হয়। এরশাদের সময়ে 89 সালের শেষ ডাকসু নির্বাচন হয় এবং তার আগে 88-তে ডাকসু নির্বাচন হয় ও দুটো নির্বাচনেই আমি অংশ নিয়েছিলাম। এটি দুঃখজনক। এরশাদ পতনের পরে গণতান্ত্রিক সরকারগুলো নির্বাচিত হওয়ার পরেই ছাত্র সমাজের এই গণতান্ত্রিক ধারাবাহিকতা বিঘ্নিত হয়। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমি নিজে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টসের সেক্রেটারি হিসাবে সারা বিশ্বব্যাপী ছাত্রদের আন্দোলন এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছে। অ্যাকচুয়ালি আপনার ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অংশ। প্রতি বছর যেমনি করে একজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, বছর অন্তে পরীক্ষা হবে, বছর অন্তে ডাকসু নির্বাচন হবে। এটি নিয়ে আদালতের রায়, রাষ্ট্রপতির উষ্মা, রাষ্ট্রপতিকে ঘোষণা করা ডাকসু ইলেকশন ইজ এ মাস্ট, সেটা আদালতে গড়ানো, এই পুরো প্রক্রিয়াটাই দুঃখজনক এবং অপ্রয়োজনীয়। আমি যদি আপনার কাছে এভাবে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী, তাদের সাথে কথা বলছেন আপনারা, তারা কি বলছে ডাকসু নির্বাচনকে নিয়ে? তারা খুবই আগ্রহ প্রকাশ করছে যারা ডাকসু ইলেকশন করবে। আর ডাকসু নির্বাচনটা তো করবে, হ্যাঁ আমি একটু বলি, ডাকসু নির্বাচন সমস্ত ক্রিয়াশীল যে সংগঠনগুলো, সমস্ত সংগঠনের লোকজনতে ডাকসুতে অংশগ্রহণ করতে পারবে এবং যারা ডাকসু ভোট দিবে তারাও চিন্তা করছে কাকে ভোট দিবে, তারা কাকে বাছাই করে নিবে, যাচাই বাছাই করে নিবে। অবশ্যই তারা খুবই আগ্রহ প্রকাশ করছে। আর আমি একটু ব্যাগে যাই, সেটা হলো যে নেতৃত্বের গুণগত মান যে কথাটা মানে বলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে নেতৃত্বের গুণগত মান বা রাজনৈতিক গুণগত মান কমছে। আমার কাছে মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে কিনা প্রশ্ন সেটা। আমার মনে হচ্ছে হ্যাঁ, এটা অবশ্যই দুঃখজনক যে আমাদের 27-28 বছর ডাকসু ছিল না। অবশ্যই এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ
ভাতের অধিকারের মতো ভোটের অধিকার। তো প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের সারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার হলো ভোটের অধিকার, এবং ভোটের অধিকার ভোট দিয়ে তারা যোগ্য নেতৃত্বকে বাছাই করে এবং তার নেতৃত্ব অনুসরণ করা, এবং সেই নেতৃত্ব যাকে তারা নির্বাচন করবে সেই নেতা সবাইকে নেতৃত্বে আসা মানে তাদের প্ল্যাটফর্ম, তার নিজের প্ল্যাটফর্ম থেকে সবার চাহিদা ফুলফিল করা। অ্যাকচুয়ালি সাধারণ জনগণের, সাধারণ ছাত্রছাত্রীদের চাহিদা কি, তারা কি চায়, সেই কথাগুলো নেতৃত্বের মাধ্যমে বা নেতার মাধ্যমে, তার ভোটাধিকারের মাধ্যমে যে নেতা হয়েছে তিনি বলবেন। শুনছিলাম। দর্শক, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, মেট্রো সেম টু দ্য পয়েন্টে ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমাদের সঙ্গে আছেন ডাকসুর সাবেক এজিএস নাসিরুদ্দোজা এবং রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি বিএম লিপি। আপনি বলছিলেন আপনার কথাগুলো। আচ্ছা, আমি বলছি যে রাজনৈতিক গুণগত মান পরিবর্তন দুই দিকে হতে পারে। একটা হতে পারে যে এত বছর ডাকসু ছিল না, যার জন্য গুণগত মান হয়তো আগের থেকে অত ভালো হবে না, আমরা দেখতে পাইনি সেই মান। আরেকটা হতে পারে যে এর চেয়ে ভালো হবে। আমি কিন্তু ভালোটাই বলবো। আমি ভালোটা দেখতে পাচ্ছি এজন্য কারণ যেহেতু সমস্ত ক্রিয়াশীল সংগঠনগুলা রাজনৈতিক নির্বাচন করবে এবং এই বছরে যে আমরা ডাকসু পাবো সেটা আমরা চিন্তা করি নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা ছাত্র বা ছাত্রী যে এখন মাস্টার্স পরীক্ষা দিয়েছে বা যারা ইলেকশন করবে তারা হয়তো চিন্তা করে না যে সমস্ত জনগণের, সমস্ত ছাত্রছাত্রীর ভোটের মাধ্যমে সে নির্বাচিত হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি তার কর্মের ফলটা হলো এই ডাকসু। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যোগ্য নেতৃত্ব পাবো। আমরা আসবো আবার। আমি যদি আপনার কাছে একটু আবার জানতে চাই নাসিরুদ্দোজা, যে আপনি যে সংখ্যার কথা বলছিলেন সেই সংখ্যাগুলো কেন বলছিলেন, মানে কেন বলছিলেন যে সব যেন সুষ্ঠু নির্বাচন হয়, যে কথাগুলো বারবার আপনার মুখ থেকে আসছিল? আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের বর্তমান পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছেন। আপনি দেখবেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কিছু দাবিনামা উপস্থাপন করেছে। তার মধ্যে যেমন তারা বলছে ডাকসু নির্বাচনে হলগুলোতে যে ভোট কেন্দ্র হয় সেই ভোট কেন্দ্র যেন একাডেমিক ভবনে নিয়ে আসা হয়। তারা আরও একটি দাবি তুলেছে, ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে সভাপতির ক্ষমতা এবং সংসদের অন্য সদস্যদের ক্ষমতার একটি ভারসাম্য প্রণয়ন। আমি একমত যে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্রগুলো শুধুমাত্র হল ভিত্তিক না করে একাডেমিক ভবনে নিয়ে আসা উচিত। এর কারণটি হচ্ছে, এর যৌক্তিকতা কি? এর যৌক্তিকতাটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের বর্তমান আসন সংখ্যা আমি কত জানি না, হয়তো আপনার 200 থেকে 250 হবে। আর সংযুক্ত ছাত্র সহ এই সংখ্যা হচ্ছে প্রায় 2500। 200 থেকে 250 ছাত্র হলের বাসিন্দা। তারা এই হলের পরিবেশ, হলের ঠিকানা, বারান্দা, অফিস সবকিছু সম্বন্ধে অভ্যস্ত। কিন্তু বাকি 2000 বা 2200 ছাত্র কিন্তু এই হলের পরিবেশের সাথে সম্পূর্ণ অচেনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরিবেশ নিয়ে কিন্তু প্রশ্ন আছে, যেটা পত্রপত্রিকায়, আপনাদের চ্যানেলেও বিভিন্ন সময় আলোচিত হয়। তার ফলে সাধারণ ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র নয় তাদের মধ্যে একটা শঙ্কা রয়ে গেছে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে, যেটা আপনি বলেছেন, তেমন একটা পরিবেশ ছাত্রছাত্রীদের দিতে যাতে তারা আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ে এসে ভোটটুকু দিতে চান। এই সঙ্গে আরেকটু বলে নিতেই হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল ধারণাপত্রটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই ধারণা থেকেই ডাকসুর সংবিধানও হয়েছিল নির্বাচনও হবে হল কেন্দ্রে। কিন্তু সত্য এবং বাস্তবতাই হচ্ছে আজকের 38,000 ছাত্রছাত্রীকে হলগুলাতে সম্ভব নয়। তাহলে হলগুলোতে যদি আমরা 38,000 ছাত্রছাত্রীকে জায়গা দিতে না পারি, তাদেরকে গরুর খোয়ারের মতো জোর করে ধরে হলগুলোতে ঢুকিয়ে দিয়ে সেখানে ভোট দিতে বাধ্য করার কোনো গণতান্ত্রিক যৌক্তিকতা আমার মাঝে নেই। আমি যতদূর জানি যে এই আবাসিক হলে ভোট দেয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যা আছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মত কি? আপনারা তো এখন এই মুহূর্তে রাজনীতি করছেন। আসলে গতকালকে দেখা গিয়েছে, অনেকে বলেছে যে আমি প্রক্টর স্যারের অফিসে ছিলাম, তখন কয়েকজন আসলো বাম সংগঠন, তারা বলল যে হলগুলোতে যাতে না দেওয়া হয়। এখন প্রক্টর স্যারের ভাষ্য মতে তিনি যেটা বলেছেন,
সবার ভালোর জন্য যেটা হয়, সাধারণ স্টুডেন্ট যেটা চায় সেটাই হবে, এবং সেটা হওয়া উচিত। সাধারণ স্টুডেন্ট যাকে সিলেক্ট করে নিবে সেই নেতা, সেই ক্ষেত্রে অবশ্যই সাধারণ স্টুডেন্টের কনসার্ন আপনি আশা করছেন। আমি যদি আরেকটু যাই, আপনি কি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন? ডাকসুর ইতিহাস কখনোই আপনার গোলাপ বিছানো উপত্যকা ছিল না। 1973 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, আমার যে বোনটি বসে আছে এবং আমি যে সংগঠন করতাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের যৌথ প্যানেল হয়েছিল, যেভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচনের পরে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বক্স হাইজেক হয়েছিল এবং মহসিন হলের পুকুরে সেগুলা ডুবিয়ে দেওয়া হয়েছিল, এবং তার ফলাফল ছিল দুঃখজনক। ডাকসুর ফলাফল জাতি দেখেনি, তার কারণে সেই সময় পূর্ববর্তী যে ডাকসু ছিল তারাই পরবর্তীতে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু নিশ্চয়ই আপনি, আমি এবং আমার বোনটি কেউই আমরা 1973 সালের সেই অন্ধকার ডাকসু নির্বাচনে ফিরে যেতে চাই না। আমরা একটা আলোক উজ্জ্বল ডাকসু নির্বাচন চাই। উনি যে কথাটি বলছিলেন যে ডাকসু নির্বাচনের নিয়ে এক ধরনের শঙ্কার কথা, সেই শঙ্কা কি আপনি ভেতরে থেকে বুঝতে পারেন? অর্থাৎ আপনার কি মনে হয় যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একই শঙ্কা আছে? না, আমি সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে এরকম আশঙ্কা দেখছি না। আর হলো আমার যেটা মনে হচ্ছে অবশ্যই ফেয়ার ইলেকশন হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা হলো সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ সচেতন শিক্ষার্থী। সেই ক্ষেত্রে এরকমটা হবে বলে আমি আশা করছি না। আর এরকমটা হইলে অবশ্যই আমরা মর্মাহত হব সবাই। আর আমি আশা রাখি যে কথাটাই বলছেন আপনি সকলের ভোট নিয়ে নির্বাচিত হতে চান। আমি চাই, আমি যদি ডাকসু নির্বাচন করি তাহলে আমি নেতা হইতে চাই। আমি যদি চাই যে আমি ওই প্ল্যাটফর্মে যাব, নেতা হব, তাহলে আমি অবশ্যই চাই সবাই আমাকে যদি সিলেক্ট করে, নির্বাচিত করে, তাহলে আমি নির্বাচিত হব। এটা আমার চাওয়া। গঠনতন্ত্র নিয়ে আপনি কথা বলছেন, গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে আমরা যতদূর জানি কিছুটা পরিবর্তনের জন্য কথা হয়েছে এবং সম্ভবত একটি কমিটি করা হয়েছে, তার মানে সেই প্রক্রিয়া চালু আছে। এখন গঠনতন্ত্র নিয়ে সিন্ডিকেটের সভা হয়েছে গতকাল, সম্ভবত পরশুদিন, 29 তারিখে পরশুদিন সেই সভা হয়েছে। সেখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর যে প্রত্যাশা, এবং গত দুদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, অপরাজয় বাংলা একটা সমাবেশে বক্তব্য দিয়েছি। অসংখ্য সাধারণ ছাত্রছাত্রী এবং ডাকসুর আমাদের সময়কালীন কর্মচারীরা এসেছে, তাদের সাথেও কথা বলেছি। তাদের প্রত্যাশা সিন্ডিকেটের সিদ্ধান্তে কতটুকু প্রতিফলিত হয়েছে এটি কিন্তু আমার কাছে একটি প্রশ্ন। এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো কি দাবি করছে আমি জানি না, তবে ডাকসুর বর্তমান যে গঠনতন্ত্র রয়েছে এটি অত্যন্ত পুরনো একটি গঠনতন্ত্র। আমার কাছে এটিকে কখনোই একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র মনে হয়নি। সিন্ডিকেট সেখানে 3টি নূতন পদ সৃষ্টি করেছেন সম্ভবত, কিন্তু মৌলিক যে জায়গা, সভাপতির হাতে যে বিপুল ক্ষমতা অর্পণ করা হয়েছে, এবং সেখানে এমন একটি ধারা রয়েছে সভাপতি ইচ্ছা করলে তিনি যদি মনে করেন পুরো ডাকসি বাতিল করে দিতে পারেন। 38,000 ছাত্রছাত্রী ভোট দিয়ে আমার এই বোনটিকে যদি নির্বাচিত করে, একজন ব্যক্তি এসে আমার এই বোনটিকে বিদায় করে দিল, তার মুখের হাসি কিন্তু এখনই অন্ধকার হচ্ছে এই আশঙ্কাটা থেকে। আমি চাই আমার বোনটি সেই আশঙ্কা থেকে মুক্ত হন এবং ডাকসুর গঠনতন্ত্র গণতান্ত্রিক হোক। এমনকি সেখানে আমাদের বাংলাদেশের সংবিধানের 31 ধারার পরিপন্থী একটি ধারা রয়েছে, সেখানে বলা হয়েছে আমাদের ডাকসুর সভাপতি যদি এই সংসদটি বাতিল করে দেন তাহলে কোনো আদালতে এটি চ্যালেঞ্জ করা যাবে না। আমরা এটি গ্রহণ করি না। আচ্ছা, এই যে ডাকসুর গঠনতন্ত্র এই পরিবর্তনের মাঝে একটি কথা বেশ শোনা যাচ্ছে, সেটি হচ্ছে অনিয়মিত যারা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, আপনাদের কাছে এই দাবিগুলো নিশ্চয়ই আসছে। জি, আমি যেটা জানি এটা অনিয়মিত শিক্ষার্থী যারা, তারা ডাকসুতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং তারা ভোটারও হতে পারবেন না। নিয়মিত ছাত্র, অনার্স, মাস্টার্স এবং এমফিলের স্টুডেন্টরা ডাকসুতে নির্বাচিত এখনো পর্যন্ত এটি সিদ্ধান্ত বহাল আছেন। সেটি কি এর মধ্যে কনফার্ম করেছে? জি, এটা তো সিন্ডিকেটের যে সভা হয়েছে সেই সভাতে এটাই সিদ্ধান্ত হয়েছে, সর্বশেষ। জি, সর্বশেষ এবং সর্বসম্মতিক্রমে এটা গৃহীত হয়েছে। আমি যদি আরেকটু এই ক্ষেত্রে দুঃখিত, এই ক্ষেত্রে আমার একটি বক্তব্য রয়েছে। যে কোনো গণতান্ত্রিক দেশে একজন ছাত্র নিয়মিত কি অনিয়মিত, তার কাছ থেকে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুর চাঁদা গ্রহণ করেন, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে হইবে। আপনি যদি অর্থমূল্য প্রদান করেন তাহলে তার বিনিময়ে কিন্তু আপনি পেতে বাধ্য, তাহলে তো সেটা তার অধিকার, তার অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নিয়মিত কি অনিয়মিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তার কাছে ডাকসুর চাঁদা গ্রহণ করে থাকেন
এবং সেই ছাত্রের কাছে যদি সেই রসিদ থাকে তাহলে তাকে সেই ডাকসু নির্বাচনে ভোট দিতে দেশের সংবিধান অনুসারে বাধ্য। এবং যেই নাগরিক বাংলাদেশে ভোট দিতে অধিকার রাখেন তিনি নির্বাচন করার অধিকার রাখেন। অতএব যেই ছাত্রের কাছে চাঁদা নেওয়া হয়েছে তাকে নিঃসন্দেহে ভোট দিতে হবে এবং তাকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। এর বাইরে নানা জনে নানা কথা বললে আমার কাছে তার কোনো মূল্য নেই। ঠিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সেম টু দ্য পয়েন্ট। আমরা আলোচনা করছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। আসন্ন এই ডাকসু নির্বাচনকে নিয়ে এরই মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্র সংসদ রয়েছে, তারা সবাই আশা করছে ডাকসু নির্বাচনের মাধ্যমে এই যে জট ছিল এতদিন তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হচ্ছিল না, সেই জট কেটে যাবে এবং তাদের অর্থাৎ শিক্ষার্থীদের ভোটের অধিকার ফিরে আসবে এবং তার মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করবেন এবং সেই নেতৃত্ব শিক্ষার্থীদের কথা বলবে, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বলবে। আমরা আজ এ পর্যন্ত শেষ করতে হচ্ছে। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, মেট্রো সেম টু দ্য পয়েন্ট দেখছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।